আসসালামু আলাইকুম। আমার এই বক্তব্যগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল স্বর্ণবিলাতে দেখতে পাবেন। আজকে আমি যে কথাটা বলার জন্য আসছি তা হচ্ছে আমাদের ছাত্র সমন্বয়ক। ওই একটা বাংলায় কথা আছে, ধর্মে না চোরা না শোনে ধর্মের কাহিনী। তাহলে দেশ কী অবস্থায় যাচ্ছে এবং আরও সামনে কি আছে এসবের দিকে কোনো দৃষ্টি নেই কারো, না সরকার না সমন্বয়ক। তারা তো আমাদের দেশটা এখন কোন পর্যায়ে নিয়ে আসছে এটা তো আর বোঝার জন্য কোনো রকেট সায়েন্স পড়তে হবে না। আর তাদের এই আন্দোলনের ফসল এই যে সরকার, তার এখন কি হাল তা তো তাদের বোঝা উচিত। কত একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, তাকে সরকার প্রদান করার পরে ছাত্ররা যে ধরনের আবদার, বিভিন্ন রকমের হুজ্জতি, বিভিন্ন অনৈতিক দাবি, অমূলক দাবি এসবে ব্যতিব্যস্ত করে রাখছে সরকারকে, যার জন্য সরকার ঘরে বাইরে চাপে আছে। প্রথমত আপনাদের একটু বোঝা উচিত যে আপনাদের 31শে ডিসেম্বরের সেই ঘোষণা কিন্তু বাদ পড়ছে। তার বদলে আপনারা কি করলেন? মুখ রক্ষার একটা ঘোষণা, মার্চ ফর ইউনিটি। এরপর তারিখ দিলেন 15 তারিখে, 15 জানুয়ারি। সেটা একদিন পরে 16 জানুয়ারিতে হইল। কি করলো সরকার? আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে মুখ রক্ষার একটা সম্মেলন করলেন এবং প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলনে কিন্তু স্বীকার করছেন যে আপনাদের সাথে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল এই কথাটা, এই ঘোষণাপত্র নিয়ে। এবং এটা উনি বলতে গিয়া 5ই জুন, 5ই জুলাই, শেষ পর্যন্ত কারেকশন করছে 5ই আগস্ট। তার মানে তিনি কিন্তু এলোমেলো হয়ে গেছেন, বোঝা যাচ্ছে। এখন এই অবস্থায় মনে বলো, সেই ছাত্র অবস্থায় শুনছিলাম যে খালেদ মোশাররফ বঙ্গভবনে গেছিলেন এই খন্দকার মোস্তাকের সাথে দেখা করতে। তখন খন্দকার মোস্তাক প্রস্তুতি নেওয়ার জন্য কোথায় কি একটা অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নেবে, সম্ভবত র্যাঙ্ক ব্যাচ পড়ানোর জন্য, প্রধান সেনাপতির র্যাঙ্ক ব্যাচ পড়ানোর জন্য। তখন পাজামার এক ঠ্যাঙের ভিতরে তার 2 পা ঢুকাই দিয়েছিলেন এবং রশিটাও গিরতে ভুলে গেছেন। এই অবস্থায় হুমড়ি খেয়ে পড়ছে। তখন শিল মাছ যেমন মাটিতে 7টায় হামাগুড়ি দেয়, ঠিক সেই রকম অবস্থা হয়েছিল। তখন সেনাবাহিনীরা তাকে হাত ধরে তুলছিলেন। এটা শোনা কথা। এখন ছাত্র আন্দোলন, এই সমন্বয়কদের এই রকমের এই উল্টাপাল্টা দাবি দেওয়া, যেগুলো পূরণ করা সম্ভব না, সেই সব সরকারের উপর চাপিয়ে দিয়ে সরকারকে এরকম একটা বেকায়দায় ফেলানোটা তাদের জন্য ঠিক হইতেছে না। কারণ সামনের দিনগুলো কিন্তু খুবই খারাপ আসতেছে। আমি অনেকবার বলছি, আপনাদের এই আন্দোলন, এই আওয়ামী লীগের পতন কিন্তু আপনাদের কারণে হয় নাই। আওয়ামী লীগ নিজেই নিজের পতনের ব্যবস্থা করছেন, সেটা অনেকবার বলছে, আর বলার দরকার নাই। তারা বিরোধী দলকে স্পেস দেয় নাই, তাদের কথা শোনে নাই, এবং বিরোধী দলের আন্দোলন যখন চালু ছিল তখন সেই আন্দোলনে নিজেরা সাবরাস তৈরি করত, করে সেটা বিরোধী দলের উপর চাপাইত। তারপরে সেই ছাত্রদের সেই কোঠা বিরোধী আন্দোলন, সেখানে সে কোঠার আন্দোলন সমাধান না করে সেটা জিয়ে রাখা, তারপর পেনশনের স্কিম চালু করা, পেনশনের ইস্যুটা তৈরি করা, তারপর ছাত্রলীগের লাগাতারভাবে
ব্যবহার করা, বিভিন্ন দুর্নীতির বড় বড় দুর্নীতির কোনো প্রতিরোধ বা ব্যবস্থা না নেওয়া, সব কিছু দেখেও না দেখার ভান করা, নিজেদেরকে বিশাল ক্ষমতাধর মনে করা, ব্যাংক লুট করা, স্বাস্থ্য খাত, শিক্ষা ব্যবস্থা, দেশের মানুষের সামাজিক এবং নিরাপত্তা বিভিন্ন খাত একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। তখন মানুষের সবার ক্ষোভ সেটা এক কাতারে আসছিল এবং বিএনপি বারে বারে বলছিলেন এই কথা যে কোনো মুহূর্তে গণপ্রদান হবে। এখন আওয়ামী লীগের নেতাদের বেশি খায়ের ছিল যে তারা ওই কোটা আন্দোলনটাকে, কোটা ব্যবস্থাটাকে আবার চালু করে আনিয়া নতুনভাবে আবার কিছু ছাত্র বা নিজেদের লোকজন চাকরিতে ঢুকাবে এবং বড় অঙ্কের টাকা খাবে। এই উদ্দেশ্যেই কিন্তু ওই পুরানো ইস্যুটাকে আবার একটা কোর্টের মাধ্যমে আবার সামনে নিয়ে আসছিলেন। তাহলে কপালের দুঃখ কিন্তু ওইটা দিয়েই শুরু হয়েছে। এখন আপনারা ছাত্ররা কিন্তু সেই বাই চান্স আপনারা নেতা হয়ে গেছেন, আসলে কিন্তু আপনাদের দ্বারা কোনো অভ্যুত্থান হয় নাই। এখন পরবর্তীতে দেশের ওই যে অবস্থা তৈরি হয়েছিল তাতে আপনাদেরকেই সবাই সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে আপনাদেরকে ফোকাস করা হয়েছে। অতএব বুঝতে হবে দেশের অবস্থা ভালো না। আমাদের দেশে কিন্তু যখন সেটা শুরু হয় ওইটাই কিন্তু ধারাবাহিকভাবে চলে। যখন ধর্ষণ কেস আসে কন্টিনিউ ধর্ষণ হয়, যখন আগুন লাগে কন্টিনিউ আগুন লাগার কেস আসে, যখন কেউ হার্ট ফেল করে কোনো নিরাপত্তার বাইরে হার্ট ফেলই খালি শুধু মারা যায়, যখন কেউ ওই আসামি ধরতে যায় ওই আসামি এক পক্ষ আসামি উদ্ধার করতে যায় তখন ওই উভয় পক্ষে গোলাগুলি তার মাঝে পড়ে ওই ভিকটিম মারা যায়। তো এখন এই বর্তমানে কিন্তু আবার এই বিচার ব্যবস্থা এরকম একটা শুরু হয়েছে। দেশে কিন্তু সব কিছু খালাস হয়ে দিতেছে, জঙ্গিরা দুর্নীতিবাজরা খালাস পাইতেছে, বিচার ব্যবস্থার উপর মনে হয় ওইরকম একটা বাতাস লাগছে। এটা বিচার ব্যবস্থা তো সমালোচনা করা যাবে না, তবে এরকম একটা বাতাস লাগছে এমন মনে হয়। তবে যে ঘটনাগুলো ঘটছিল এগুলো তো মিথ্যা না, তার জন্য তো বিচারটা হইতে হবে। হয়তো আওয়ামী লীগ প্রতিহিংসামূলকভাবে সঠিকভাবে বিচারটা বসায় নাই। আবার আমাদের যে একটা উদাহরণ দিতে পারি, বিএনপি আমলে যে সেই 21 আগস্টের গ্র্যান্ড হামলা, সেখানে তো আলামত নষ্ট করা, তারপরে টিয়ার গ্যাস ছাড়া, থানায় কেস না নেওয়া, তারপরে জজমিয়া নাটক, তারপরে এগুলো তো সবই আসছিল এবং তখন সরকার ক্ষমতায় ছিল। এই ঘটনাগুলো তো ঘটছিল, অতএব কেউ না কেউ তো দোষী ছিল। তাহলে সে এখন কন্টিনিউভাবে সব কিছু খালাস হয়ে যেতেছে। তো এখন বিএনপিরা তো আমি তো তাদেরকে দোষ বলবো না। এই কোনো নেতা দেখি যে সেই গরু চুরি করেও সেই ভুরি ভোজের আয়োজন করে, তো এক হিসাবে ভালো যে গরু চুরি করে ভুরি ভোজ করছে, অন্য কিছু করে নাই, তার তো লজ্জার সীমা থাকতো না। তো এখন এই যে নেতাদের এই জাতীয় নেচার যে অন্যের গরু চুরি করে ভুরি ভোজ করে, তো এরকম একটা রাষ্ট্রের এরকম একটা পরিস্থিতিতে এখন সে তো তার সন্তান এবং স্ত্রী সেটাও হয়তো একটু খোঁজখবর নেওয়া উচিত, যেন ওটাও না কারো দখল করা। সেই ইশাশিকতে শুনছিলাম আওয়ামী লীগের নেতার স্ত্রীকে নিয়ে সেই বিয়ে করছিলেন। তো এখন এই জাতীয় নেতাদের আরও কোন কোন স্বভাব কী আছে এটা তো গবেষণা করতে হবে। এই জাতীয় নেতাদের কারণে কিন্তু বিএনপি ডুববে। চাঁদাবাজির তো একটা বিষয় আছেই, এখন এই গরু চুরি করে তো ভুরি ভোজ করে, এগুলো কিন্তু ভালো না। তারপরে এই যে পাকিস্তানের যে অবস্থা, পাকিস্তান প্রীতি,
পাকিস্তান প্রীতি আমি ওই সময় সতর্ক করছিলাম যে পাকিস্তান থেকে আমাদের দেওয়ার কিছু নেই, নেওয়ার কিছু নেই, জনগণের প্রতি আমাদের সমর্থন থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু এখন যা আসছে সেই পাকিস্তান তো অপ্রাসঙ্গিক। ওই রাষ্ট্রটা না থাকলে মনে হয় বিশ্ব ভালো থাকবে। কারণ যত রকমের সন্ত্রাসী কার্যকলাপ, বিশ্বের সব সন্ত্রাসীর কার্যকলাপের মনে হয় 90% পাকিস্তান থেকে সরবরাহ হয়। অতএব এই বিশ্বে কিন্তু এখনও জায়গারও কমতি নেই, যে জনসংখ্যা যা আছে সে তুলনায় তার থেকে জায়গা জমির সংখ্যা কম নাই। বহু হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর জমি আছে এখন অনাবাদি, কোনো দিন তাতে কোনো ফসলও ফলানো হয় না, কোনো কোনো জায়গা আছে যে একদম সূর্য আলোও পড়ে নাই। অতএব যদি মাইগ্রেশন হয় লোকজনের, যে কৃষি খামারের জন্য বা বসতির জন্য, সেক্ষেত্রে যে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো হয়, যেই দাবানল বা আরও বিভিন্ন রকমের, যদি এই লোকগুলা যদি এই সন্ত্রাসী না থাকে তাহলে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোকজন ছড়াই যেতে পারে, ওখানে বড় বড় খামার করতে পারে, কৃষি ব্যবস্থা করতে পারে, বসতি করতে পারে। তাহলে পরিকল্পিত বনায়ন হবে, পরিকল্পিত জলাশয় থাকবে। ওই রকমের এত কিন্তু দাবানল মাইলকে মাইল ছড়াবে না, হাজার হাজার লাখ লাখ মানুষ এরকম ঘরবাড়ি যাবে না। প্রতি বছর দাবানল হবে বড় বড় গহীন অরণ্যে, বড় বড় পাহাড়ে, প্রাকৃতিক নিয়মে দাবানল হবে, আবার নতুন বনায়ন হবে। কিন্তু লোকালয় তো এরকম দাবানলে পড়বে না যদি না পরিকল্পিত পরিবেশ এবং পরিকল্পিত নগরায়ন তৈরি হয়। তাহলে এই যে কোনো কোনো জায়গায় প্রতি বর্গ মাইলে হাজার হাজার মানুষ বসবাস করে, আবার কোনো জায়গায় দেখা যায় 1 বর্গ মাইলে 10-20 জন লোক। এরকম তো সুষম বন্টন তো এখনও পৃথিবীতে হচ্ছে না। যদি সন্ত্রাস না থাকে তাহলে কিন্তু এটা সম্ভব। এই সন্ত্রাসের কারণে কিন্তু ওইসব বিদেশিরা এই তৃতীয় বিশ্বের লোকগুলো নিতে চায় না। সেই হিসেবে পাকিস্তান যদি তাদের স্বভাবের পরিবর্তন ঘটায়, গণতন্ত্রের রাস্তায় আসে, তাহলে ঠিক আছে, নাহলে পাকিস্তান রাষ্ট্রটা এখন অপ্রাসঙ্গিক। এখন বিশ্ব নেতাদের এইসব ভাবতে হবে। আর বাংলাদেশে সরকারের এই সমন্বয়কদের এই আর কোনো অন্যায় আবদার, এই আবল তাবল কথাবার্তা, এগুলোর গুরুত্ব না দিলে সরকার সুষ্ঠুভাবে তার শাসন কার্য পরিচালনা করতে পারবেন, এটা আমি মনে করি। কারণ এই যে মাস্টার মাইন্ড, তার কিন্তু গলা স্বর এখন বসে গেছে। তিনি কিন্তু সাহস করে বলতে পারেন না সেই গতকালের সেই ড্রাফটটা কে তৈরি করছেন, ঘোষণাপত্র, সেটা কিন্তু বলার সাহস পায় নাই। এতে বোঝা যায় যে সে আগের মতো তার সেই নাই, শরীরের কসরত নাই, মানবিক মনের দিক থেকে সে দুর্বল হয়ে গেছে। অতএব সরকার এখন শক্ত হাতে এই সমন্বয়কদের কথাবার্তা না শুনে শক্ত হাতে সরকার পরিচালনা করা উচিত এবং শত্রু এবং মৃত্যু চেনা উচিত। প্রতিবেশী বদলানো যাবে না, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম।